সবে ভোরের আলো ফুটেছে তখন। তাড়াহুড়া করেই আমরা গন্তব্যের দিকে ছুটছি, কারণ পূবের আকাশে আলো দেখা দেওয়ার পর তার স্থায়িত্ব 1 থেকে 2 ঘন্টা মাত্র। ভোরের আলো যত হালকা, হাঁক ডাকের জোর তত বেশি। আর আলো যত করা হবে তত মিয়ে আসবে সে আওয়াজ। গাজীপুরের রঘুনাথপুরের এই মাছের বাজারটাকে একটু অন্যরকমই বলা যায়। মাত্র 1 থেকে 2 ঘন্টা স্থায়িত্ব এই বাজারের। 720 টাকা, 720 টাকা, খালি 150 গুড়া 300 টাকা। ভোর হতেই নদী আর বিলের মাছ নিয়ে আসতে থাকে জেলে নৌকাগুলো। হাতে গোনা কয়েকজন পাইকার এবং আশপাশ থেকে কিছু মানুষ নদীর মাছ কিনতে আসেন এখানে। এই বাজারটিতে আসতে হলে আপনাকে গাজীপুর চৌরাস্তার পরে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড থেকে বায়ে যেতে হবে। তারপর গুগল ম্যাপে রঘুনাথপুর বাজার লিখে আঁকাবাঁকা পথ ধরে চলে আসতে পারবেন এখানে। গাজীপুর জেলার মধ্যে বেশ কয়েকটি বিল থাকার কারণে এই অঞ্চলটি বিল ও নদীর মাছের জন্য বিখ্যাত। মকশ বিলের একটি অংশ আর বংশী নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই বাজার। সারা রাত মাছ ধরে ভোর হতেই বাজারের উদ্দেশ্যে আসতে থাকে জেলেরা। তারপর নৌকার ভেতর থেকে সে মাছগুলো উঠতে থাকে বাজারের পাইকারের পাত্রে। তবে কোনো কোনো জেলে আবার নিজেরাই ডাক তুলে মাছ বিক্রি করেন। শহরের খুব কাছাকাছি হলেও বাজারটিতে এখনও গ্রামের সরলতা রয়েছে। যেসব জেলেরা এই বংশী নদী বা মকশ বিলে মাছ ধরেন, শুধু তারাই মাছ নিয়ে আসেন এখানে। তাই খুব অল্প সময়ের মধ্যে মাছ শেষ হয়ে যায় এই বাজারে। তবে এখানে মাছ কিনে বেশিরভাগ ক্রেতাই খুশি মনে বাড়ি ফেরেন, কারণ তুলনামূলক কম দামে দেশি নদী ও বিলের তাজা মাছ কিনতে পারেন তারা। মাছ বিক্রি শেষে কেউ হয়তো আবার যাত্রা করেন বিলের দিকে, আবার কেউ সেদিনের মতো সমাপ্তি ঘোষণা করে জাল গুছিয়ে বিশ্রামে যাওয়ার প্রস্তুতি নেন। তবে ছোট্ট এই বাজারটিতে মাছ ছাড়াও গ্রামের শাকসবজিও পাওয়া যায়। বাজারটির পাশে বয়ে চলেছে সুন্দর বংশী নদী। নদীর পাশে ছোট্ট সুন্দর গ্রাম। নদীর আশেপাশে যাদের বসতি, তাদের জীবিকাও মিলেমিশে আছে এই নদীর সাথেই। বিল এবং নদীর কারণে গাজীপুরের বেশিরভাগ মানুষ একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তবে বিলের কোনো কোনো অংশে জীবিকার অনেক পরিবর্তন এসেছে এখন। আমাদের এবারের যাত্রা সেদিকটাতেই। মকশ বিলটি গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়নে। শুষ্ক মৌসুমে ধান চাষ হয় এখানে, আর বর্ষায় থাকে থই থই পানি। এই বিলকে কেন্দ্র করে অনেকেরই জীবিকার অন্বেষণ হয়। বর্ষা মৌসুমে এই বিল থেকে মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন আশেপাশের জেলে সম্প্রদায়। এ সময় এই বিলের বিস্তৃত জলরাশি মন কাড়ে পর্যটকদের। পানি বেড়ে গেলে বাড়িগুলোকে দ্বীপের মতো মনে হয়। তখন অনেকের যাতায়াতের প্রধান বাহন হয় নৌকা। আবার পর্যটকদের ঘোরার জন্য বেশ কিছু ইঞ্জিন চালিত নৌকা রয়েছে এখানে। তবে এক নাগারে বর্ষার দিনগুলোতে সেসব নৌকার মাঝিরা অলস সময় পার করেন। আষাঢ় শ্রাবণে যখন সারাদিন বৃষ্টি হয়, তখনকার বিলের রূপ হয়তো দূর দূরান্তে থাকা মানুষের চোখে পড়ে না, কিন্তু কাছাকাছি যারা থাকেন তারা এ সময় বিলের আসল সৌন্দর্য দেখতে পারেন। বর্ষায় বিল সত্যিই সুন্দর।
বিলগুলোকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এখানে গড়ে উঠেছে বেশ কিছু মাঠার দোকান। এসব দোকান হতে বর্ষার মৌসুমে কোটি টাকার ব্যবসা করতেন ব্যবসায়ীরা। তবে মাঝে মাঝে কচুরিপানা বেড়ে গেলে বিলের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায় ছেদ পড়ে। কালিয়াকৈর উপজেলার বলিয়াদি ইউনিয়নে বলিয়াদি জমিদার বাড়িতে যাচ্ছি এবার। বাড়িটির কাছে যেতে একজনকে পেলাম যার পূর্বপুরুষ কাজ করতেন এই রাজবাড়িতে। এটা হলো যে এটা জমিদার বাড়ির পুরো অংশ। এটা মানে জমিদার বাড়ি আপনার মেন এরিয়া অনেক বড়, বিশাল বড়। এটা মানে এটা বাউন্ডারি করা, কিন্তু এটা হলো অল্প মানে জমিদার বাড়ির বাড়িটুকু এরিয়া। এটা হলো আমাদের জমিদার বাড়ি ঈদগাহ মাঠ। এখানে আমরা সবাই নামাজ কালাম পড়ি, এখানে ঈদের নামাজটা পড়ি। আর পাশে এটা হলো, আর এটা দেখতেছেন এটা হলো আমাদের জমিদার বাড়ির মেন কর্তার, তার হলো গুরুস্থান। এটা এখন এখানে কেউ থাকে না, মাঝে মধ্যে আসে ঘুরে ফিরে আবার দিনের বেলা আবার চলে যায় তারা। এটা ছিল হলো আমাদের পোস্ট অফিস, এটা ছিল। আর এটা পাশে ওইটা ঘর ছিল, ওটা সদর দপ্তর ছিল। এই যে এটা ছিল হলো আম বাগান ছিল, এখানে আম বাগান, লিচু বাগান এখানে ছিল। এটা আমি যেটা ছোটবেলায় দেখছি অনেক বড় বড় বিশাল বড় বড় আম গাছ, এগুলো এখন এই আম গাছগুলো আর দেখে না। আর পাশে যে পুকুরের কথা বলছিলাম, এই পুকুরটা, এই যে এটা হলো সেই পুকুরটা। এই পুকুরে আপনি অনেক ভালো ছিল। পুকুরের পানি দিয়ে আপনি খাওয়া দাওয়া হতো, রান্না বাড়া হইতো, মানে একটা পাখিও যেতে দিত না, অনেক কেয়ারটেক হতো। তারপরে আপনার এটার মধ্যে পুকুরের মধ্যে সোনার নাম পবনের বৈঠা, ওই যে আগেকার যুগের যেটা, এই পুকুরে ছিল। এবং কি আমাদের বাড়ির এলাকায় যত বিয়ে বাড়ি হতো বা কোনো অনুষ্ঠান হতো, তখন আমরা এই পুরো পুকুরের সামনে এসে বলতাম, তারা বলতো আর কি, বলতো যে আমাদের বাড়ির অনুষ্ঠান বা বিয়ে বাড়ি, আমাদের ড্যাগ প্লেট লাগবে। তা বলে চলে গেতো অটোমেটিকলি। তা সকালবেলা এসে দেখতো, রাতেরবেলা উঠে থাকতো, ড্যাগ ছিল, প্লেট ছিল, মানে বিয়ে বাড়িতে যাবতীয় যা লাগে, গ্লাস টাস সব কিছুই আপনি উঠে থাকতো উপরে। আবু বকর সিদ্দিকের বংশধর তারা, মানে তারা ইসলামটা অনেক সত্য মেনে ভাবে চলতো, মিথ্যা কোনো কিছু পছন্দ করতো না। আমার দাদু ছিল আবার এই জমিদার বাড়ির বাবুচি ছিল, মানে রান্না করে শিখেত। তার কাছে, আমার দাদুর কাছে এই গল্পগুলো শুনেছি। 400 বছরের ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই বলিয়াদি জমিদার বাড়ি। এটি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত কোনো সম্পত্তি নয়। জমিদারদের বংশধরেরাই বর্তমানে এই বাড়ির মালিক। বলিয়াদি জমিদার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে শ্রীফলতলী জমিদার বাড়ি। রহিম নেওয়াজ খান চৌধুরীর মাধ্যমে এই জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে। রহিম নেওয়াজ খানের পিতা খোদা নেওয়াজ খান শ্রীফলতলী জমিদার স্টেটের কর্ণধার ছিলেন। জমিদার বাড়িতে গিয়ে আমাদের সাথে কথা হলো শ্রীফলতলী স্টেটের বর্তমান কর্ণধার সৈয়দ আফজাল হোসেনের সাথে। 4 জন যে গাজী আসছিল এই দেশে, ফজল গাজী, কাশেম গাজী, আর কি বলে তালেব গাজী অ্যান্ড সেলিম গাজী। ফজল গাজীকে তো নৌকা ডুবায় মেরে ফেললো, সেলিম গাজী হজ করতে যেয়ে মারা গেল, আর তালেব গাজী এটা আমার দাদির হলো তালেব গাজীরই। টার্কিশ থেকে আসছে 700 বছর আগে। আমার দাদারা আসছে ওনার পূর্বপুরুষ ইয়ামিন থেকে, শাহ সুলতান বাল্কি, ওই 700 বছর। আমরা সবাই বাইরের লোক, এখানকার কেউ না। আমরা সবসময় ঢাকা থাকলেও এখানে সবসময় আসা যাওয়া করতাম। নানার বাড়ি যেতাম মায়ের সাথে, আর এখানে দাদির সাথে বেশি কিছু ছিল। আমার দাদার বাড়ি বগুড়া, শিবগঞ্জ স্টেট, মহাস্থানের পিসাব আছে, আমরা তারই বংশধর। আমার নানার বাড়ি লাকসাম নবাবাড়ি, নানির বাড়ি কুমিল্লা নবাবাড়ি। আমার জন্ম লাকসাম নবাবাড়িতে, যে ঘরে নবাব ফয়জুন্নেসা বসতে নিচের তলায়, তার উপর তলায়, সে ব্রিটিশ টাইমে। শ্রীফলতলী জমিদার বাড়িটি জমিদারি পরিচালনার কাজে ব্যবহৃত হয়। রহিম নেওয়াজ খানের প্রচেষ্টার ফলে প্রায় 100 বছর আগে কালিয়াকৈর থানা হিসেবে আত্মপ্রকাশ করে। 4 গাজীর নাম আসছিল দেখে 4 গাজীর নামে গাজীপুর করা হলো। তো একজন হলো এই বাড়ি, সেই গাজী
তালেব গাজী, আর একটা সেলিম গাজী ওই দিকে। তখন সব জঙ্গল, তো চারিদিকে পানি। ওই যেখানে ব্রিজটা দেখেন না, আমরা লঞ্চে নেমে লঞ্চ ঘাট থেকে নৌকা করে এখানে আসতাম। চারিদিকে পানি, এটা মাঝখানে বাড়িটা, চারিদিকে পানি ছিল। এখন তো ভরে টরে গেছে, আর জঙ্গল। এই সময় আপনি বাইরে যেতে পারবেন না, বাঘ ডাকতো। সবাই আসতো, বসতো, খেলতো। তাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা এসে আমাদের সাথে খেলতো, আমরা একসাথে ঘুমাইতাম। কোনো ডিসক্রিমিনেশন ছিল না, কোনো হেট্রেড ছিল না। রাজবাড়ির একটি কক্ষে রয়েছে সৈয়দ আফজাল হোসেনের নিজস্ব সংগ্রহশালা, যেখানে রয়েছে দেশ বিদেশের বিভিন্ন সময়ের মূল্যবান সংগ্রহ। রাজধানীর আব্দুল্লাপুর পার হলেই টঙ্গী শিল্পাঞ্চল শুরু, যা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। রাজধানীর কাছে হওয়ায় এবং গ্যাস, বিদ্যুৎ ও পরিবহনের সব সুবিধা থাকায় দিন দিন এখানে বেড়েছে শিল্প কারখানার সংখ্যা। গাজীপুরে সব মিলিয়ে প্রায় ৫,০০০ কারখানা রয়েছে। এসব কারখানার কারণে দূষিত হয়েছে গাজীপুরের প্রাণ তুরাগ নদী। দিন দিন ঘিঞ্চি শহরে পরিণত হচ্ছে গাজীপুর। হু হু করে গড়ে উঠেছে অট্টালিকা। নির্বিচার বন উজাড়, অপরিকল্পিত শিল্পায়ন ও প্রভাবশালীদের দখলে নগরসহ ৫টি উপজেলা হারাতে বসেছে সবুজ শ্যামল উপাধি। তবে এই শহরের মাঝে এখনও রয়েছে ভাওয়াল জাতীয় উদ্যান। গজারি বৃক্ষের আধিক্যের কারণে এটি ভাওয়াল গজারির গড় হিসাবেও পরিচিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগ নদীর তীরে। গাজীপুর জেলা কাঁঠালের জন্য বিখ্যাত। এই জেলায় উৎপাদিত কাঁঠাল অত্যন্ত সুস্বাদু। এছাড়াও গাজীপুরের গর্ব গার্মেন্টস শিল্প, কারণ দেশের রপ্তানিমুখী গার্মেন্টসের বেশিরভাগই গাজীপুরে অবস্থিত। কৃষির গবেষণা ও উন্নয়নের জন্য গাজীপুরে রয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির নানা কার্যক্রম কৃষির উন্নয়নের সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছে। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান, পাট, আখ, অন্যান্য যে প্রধান ফসলগুলি বাদে বাকি যে কৃষি ফসলগুলি আছে, যেমন শাক সবজি, ফল, বিভিন্ন ধরনের ফুল, ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল ইত্যাদি ফসলের উপরে আমরা গবেষণা করে থাকি। কৃষির গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে অর্জনগুলি, এগুলি আমাদের দেশে যেমন সর্বত্র ছড়িয়ে পড়ছে, পাশাপাশি আমাদের গাজীপুর জেলার বিভিন্ন কৃষক এবং উদ্যোক্তারা তারা এই গবেষণা ফলাফল ব্যবহার করে তাদের অর্থনৈতিক উন্নতি সাধন করছেন এবং আমাদের এই অঞ্চলে ছোট ছোট অনেক এন্টারপ্রেনিয়র তৈরি হয়েছেন। তারা অনেক ভ্যালু এডেড প্রোডাক্ট বাজারে দিচ্ছেন এবং তাতে যেমন আমাদের বাজারে একটা বৈচিত্র্য আসছে, পাশাপাশি আমাদের এই উদ্যোক্তারাও লাভবান হচ্ছেন। সব মিলিয়ে বলতে গেলে শিল্পের শহর হিসেবে গাজীপুরে আর্থিক সমৃদ্ধি এসেছে, কিন্তু বাসযোগ্য নগর গড়ে ওঠেনি। শিল্প, কল কারখানা, প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত সমৃদ্ধশালী একটি জেলা। কারণ ওই যে সবুজে শ্যামলে গজারিতে ভরপুর শিল্প কারখানা অধ্যুষিত গাজীপুর। গাজীপুরে অসংখ্য শিল্প কলকারখানা যেমন আছে, তেমন এখানে শস্য ভাণ্ডারও বলা যেতে পারে। যেমন আমাদের এখানে আছে বিল বেলাই, ওইদিকে আছে কালিয়াকুড়ি, আছে মকশ বিল, এবং আরও অসংখ্য এরকম হাওর বাওর আছে, যে সকল এলাকায় অসংখ্য গাছপালা আছে এবং সেখানে
অনেক ধান উৎপন্ন হয়। গাজীপুর থেকে বিভিন্ন সেক্টরের মাধ্যমে প্রায় 40% রেভিনিউ গাজীপুর থেকেই কিন্তু সরবরাহ করা হয় জাতীয় কোষাগারে। একটা বিষয় এখানে আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, সেটা হলো মিল কারখানার যে পরিত্যক্ত বর্জ্য, ইটিপি প্ল্যান্ট ব্যবহার না করে সেগুলি তারা সরাসরি নদীতে, খালে, মানুষের জমিতে তারা সেগুলি নির্গত করতেছে। ফলে পরিবেশ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছে। এখানে নদীতে আপনি কোথাও কোনো মাছ পাবেন না। দেশের অন্যান্য শিল্পঘন এলাকাগুলোর যে অবস্থা, গাজীপুরও তার ব্যতিক্রম নয়। তবে শহর থেকে ভেতরের যে অংশ, সেই গাজীপুর এখনও সবুজে ঘেরা সুন্দর গাজীপুর, যার রয়েছে ব্যাপক পর্যটন সম্ভাবনা।